মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। সুকুমার রায়ের আবোল তাবোল বইটি প্রকাশিত হয়েছিল 19শে সেপ্টেম্বর 1923 সালে। সুকুমার রায়ের জিনিয়াসের মূল্যায়ন করা আজ 100 বছর পরেও আমাদের পক্ষে অসম্ভব। শুধু খেয়াল রস নয়, তার অসাধারণ কল্পনা শক্তি, তার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, সমাজ এবং মানুষের নানা অসঙ্গতি নিয়ে তার ভাবনা, তার শব্দ ও ছন্দের ব্যবহার এক কথায় তুলনাহীন। আপাতভাবে আবোল তাবোল ছোটদের ছড়ার বই, কিন্তু নানা চরিত্র, নানা ভাবনার অফুরন্ত ভাণ্ডার। এমনকি মানুষের মনের অন্ধকার দিকটাও নানাভাবে উঠে এসেছে আবোল তাবোলের কবিতায়। নমস্কার, আমি ইন্দ্রাণী। সানডে সাসপেন্স অরিজিনালসের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। দেখুন তো এই গল্পটিতে কতটা আবোল তাবোলকে আপনি খুঁজে পান। ভোরের দিকে একটা আচমকা চিৎকারে ঘুম ভেঙে গেল নির্মলের। পাশের ঘরে নির্মলের 10 বছরের ছেলে পার্থ ঘুমোচ্ছে। সে ঘুমের ঘোরে মাঝে মাঝেই এমন চাপা চিৎকার করে। আশ্চর্যের কিছু নেই, পাশেই তন্দ্রিমা শুয়ে, সে এখনো গভীর ঘুমে তলিয়ে। পাশ ফিরে শুয়ে পড়তে যাচ্ছিল নির্মল, কি একটা মনে পড়তে থেমে গেল। একটু আগে যে আওয়াজে ওর ঘুম ভেঙেছিল সেটা আর্তনাদ নয়, সেটা একটা মিহি হাসির শব্দ। এত রাতে এমন খোনা গলায় কে হাসবে? পার্থর গলা তো এরকম নয়। তাহলে কি? 7-5 ভেবে উঠে পড়ল নির্মল। ঘর থেকে বেরিয়েই একটা লম্বা প্যাসেজ, সেটা পেরোলেই দুটো পাশাপাশি ঘর, তার একটা পার্থর। এতদিন মা বাবার কাছেই শুতো সে। আগের বছর এই ফ্ল্যাটে আসার পর থেকে আলাদা ঘরের ব্যবস্থা হয়েছে। হাত দিয়ে চোখ রগড়াতে রগড়াতে সেদিকেই এগিয়ে যায় নির্মল। দরজাটা ভিতর থেকে বন্ধ। অন্যদিন সাধারণত সেটা ভেজানো থাকে। একটু খটকা লাগলো নির্মলের। দরজার দিকে কয়েক পা এগোতেই ঘরের ভেতর থেকে একটা হিল হিলে গলা সে শুনতে পায়। কি করছিস তুই ভিতরে? মৃদু স্বরে ছড়া কেটে একটা পরিচিত কবিতা আবৃত্তি করে চলেছে কেউ। একটা চাপা হিংসা আর শয়তানি খেলা করছে সেই গলায়। দরজা খুলুন, দরজা খুলুন বলছি, নাহলে কিন্তু আমি। ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি, আমার ছেলেকে ছেড়ে দিন। পার্থ, পার্থ, দরজা খুলুন, দরজা খুলুন বলছি। পার্থ, 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 দরজা খুলুন, দরজা খুলুন বলছি। মাথা ঘুরে কি না ঘুরে। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ সানডে সাসপেন্স অরিজিনালসে আপনার জন্য শায়ক আমানের লেখা ফোটোস্কোপ। শায়ক আমানের জন্ম 1992 সালে কলকাতার তেঘড়িয়ায়। ইঞ্জিনিয়ারিং পাশ করলেও তিনি সাহিত্য চর্চাকেই নিজের পেশা হিসেবে বেছে নেন। মিডনাইট হরর স্টেশন বলে একটি ইউটিউব চ্যানেল রয়েছে তার, যেখানে তার লেখা এবং পাঠ করা একাধিক গল্প রয়েছে। এছাড়াও তার 3টি উপন্যাস আরিন ও আদিম দেবতার উত্থান, তার চোখের তারায় এবং ভাসান বাড়ি প্রকাশিত হয়েছে বিভা প্রকাশনী থেকে। আজকের গল্প পাঠে দ্বীপ, গল্পের সূত্রধার আমি ইন্দ্রাণী। শুরু হচ্ছে ফোটোস্কোপ। ও বাবা শুনছ? ওঠো না। ও বাবা শুনছ? মাঝরাতে রনি ঠেলাঠেলিতে ঘুম ভেঙে যায় স্বপ্নময়ের।
ঘুম চোখেই কোনো মতে সে উঠে বসে। রনির মুখটা আতঙ্কে পাংশু হয়ে আছে। রাত 2:30-র কাছাকাছি বাজে। টিকটিক করে আওয়াজ হয়ে চলেছে টেবিলের পাশে রাখা ঘড়িটায়। বাইরে কাঁচের জানলার পাশে ছাতিম গাছের দুলন্ত পাতার ছায়া এ ঘরের মেঝের ওপর এসে পড়েছে। হ্যাঁ, কি হলো আবার? টয়লেটে যাবি? বছরখানেক আগে নার্ভের রোগ ধরা পড়ে রনির। তখনও বকুলের সঙ্গে ডিভোর্সটা হয়নি স্বপ্নময়ের। নার্ভের রোগ ওদের জিনে আছে, ফলে অতটা গুরুত্ব দেয়নি দুজনে। কিন্তু মাসখানেক পরে একদিন স্কুলে দৌড়তে গিয়ে আচমকাই পড়ে যায় রনি। স্কুল থেকেই ডাক্তারের কাছে নিয়ে যেতে তিনি কিছু সন্দেহ করে কয়েকটা টেস্ট করতে দেন। ডিজিটি করে দেখা যায় রনির রোগটার নাম জেনেটিক পার্কিনসন্স, জটিল অসুখ। সময়ের সঙ্গে সঙ্গে একটা একটা করে রোগীর অঙ্গ প্রত্যঙ্গ খেয়ে ফেলে। রনির পা দুটো তারপর থেকেই ধীরে ধীরে অচল হয়ে পড়ে। আপাতত হুইল চেয়ারে করে এদিক ওদিক যেতে পারে, কিন্তু রাতে হুট করে হিসি পেয়ে গেলে বাবাই ভরসা। না, যাব না। তাহলে আমার খুব ভয় করছে বাবা। তোকে এত রাতে জেগে থাকতেই বা কে বলেছে? ঘুমিয়েই তো ছিলাম, ঘুম ভেঙে গেল তো। কি করে ভাঙলো ঘুম? ওই তো দরজার দিক থেকে আওয়াজ হলো একটা। কই, আমার তো ঘুম ভাঙেনি। আমি সত্যি বলছি বাবা, ওখানে কেউ দাঁড়িয়ে আছে। এ আবার কি কথা? ঘরের দরজাটা বন্ধ। জানলা দিয়ে আসা বাইরের আলো সেখানে ভালো করে পৌঁছয় না। সেই জমাট অন্ধকারের দিক থেকে একবার মুখ ঘুরিয়ে নেয় স্বপ্নময়। কেউ দাঁড়িয়ে নেই, তুই ঘুমো। দেখার অবশ্য দরকার ছিল না। রনির মাঝরাতে এরকম দরজার পেছনে অন্ধকার দেখে ভয় পাওয়া নতুন কিছু নয়। মাসে 2-3 বার রাতে ঘুম ভেঙে এই একই দাবি জানায় সে। কথাটা বলে স্বপ্নময় পাশ ফিরে শুয়ে পড়ে। বাবার কথায় মনে একটু ভরসা পায় ছেলেটা। আবার বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ে। আচ্ছা বাবা, ফুটোস্কোপ বলে সত্যি কিছু আছে? ফুটোস্কোপ? সেটা আবার কি? ওই যে স্কুলে কবিতা পড়াচ্ছিল, সবাই হাসছিল, আমার কিন্তু ভয় লাগছিল জানো। আয় তোর মুন্ডুটা দেখি, আয় দেখি ফুটোস্কোপ দিয়ে। ওরকম সত্যি কিছু হয়? হ্যাঁ বাবা। দূর, ওরকম কিছু। কি বাবা? কথাটা বলতে গিয়েও থেমে যায় স্বপ্নময়। অনেককাল আগে পড়া কোনো একটা খবরের কথা মনে পড়ে যায় ওর। কিন্তু ওসব কথা রনিকে বলা কি ঠিক হবে? কিশোর মন। আবার বলতেও ইচ্ছে করছে। খানিক ভেবে চিনতে মনস্থির করে নেয় স্বপ্নময়। গল্পের মতো শুনিয়ে দিলে ক্ষতি কি? তাছাড়া ছেলেটার মাথায় যখন ভাবনাটা এসেছে, ওর দিকে ঘুরে শোয় স্বপ্নময়। মুখে রহস্যময় হাসি ফুটে ওঠে ওর। আমি ছোটবেলায় একবার কাগজে একটা খবর পড়েছিলাম, জানিস? খবর? কি খবর? একবার একটা লোক এই কবিতা পড়ে পাগল হয়ে গিয়েছিল। নিজের ছেলেকে মাথায় বাড়ি মেরে ঘাড় মোটকে খুন করেছিল। সে কি? কেন? ওই যে মাথার ভেতরে কি থাকে, কতটা বুদ্ধি, কতটা বোকামো, কতটা গুণ, কতটা রাগ, দুঃখ, অভিমান, ভেবেছিল মাথা ফাটিয়ে ফেললেই বুঝি সব জানা যাবে। সত্যি? তাই তো মনে পড়ছে। কোন কাগজে পড়েছিলাম সেটাও ভুলে গেছি, তবে মনে আছে পুলিশ নাকি গ্রেপ্তার করেছিল লোকটাকে। লোকটা অবশ্য বলেছিল খুনটাও আদৌ করেনি, অন্য কেউ ঘরে ঢুকে ওই কবিতাটা আবৃত্তি করতে করতে পুলিশ বুঝতে পারে লোকটা বানিয়ে বানিয়ে মিথ্যে বলছে। একটু চাপ দিতেই দোষ স্বীকার করে ফেলেছিল লোকটা। ঘটনাটা ঘটার সময় ওর স্ত্রী ওর পাশেই। কথাটা বলতে বলতে রনির মুখের দিকে চেয়ে হেসে ফেলে স্বপ্নময়। গল্প বলতে শুরু করার মিনিট খানেকের মধ্যেই গভীর ঘুমে ঢলে পড়ে ছেলেটা। ওর মাথায় একবার হাত বুলিয়ে দেয় স্বপ্নময়, কপালে একটা চুমু খায়, তারপর সেদিকে ফিরেই শুয়ে পড়ে। বালিশের উপর কান রেখে চোখ বন্ধ করতেই একটা অদ্ভুত অনুভূতি হয় স্বপ্নময়ের।
ওর মনে হয় খুব মৃদু স্বরে সেই কবিতাটা যেন এখনো শুনতে পাচ্ছে ও। বালিশের ভেতরে লুকোনো একটা টেপ রেকর্ডারে যেন সেটা চালিয়ে দিয়েছে কেউ। ও চমকে ওঠে, উঠে বসতেই আওয়াজটা মিলিয়ে যায়। ব্যস্ত হয়ে বালিশটা একবার ঘেঁটে দেখে স্বপ্নময়। না, তুলো ছাড়া আর কিছুই নেই তার ভেতরে। তাহলে ঘরের আলোটা কমে এসেছে নাকি? বাইরে থেকে ও বুঝতে পারে এতক্ষণ জানলা দিয়ে যে বাইরের আলো ভেতরে আসছিল সেটা আর আসছে না। কেন? কেউ কি এসে দাঁড়িয়েছে জানলায়? কি মনে হতে ঝট করে জানলার দিকে ফিরে তাকায় স্বপ্নময়। না, কেউ নেই সেখানে। কেবল আগের মতোই ছাতিম গাছের পাতাগুলো দুলছে, আগের থেকে একটু জোরে। সন্ধ্যের দিকে ছাদে বসেছিল রনি। রোজ এই সময়ে বাবা ওকে ছাদে বসিয়ে দিয়ে যায়। ও চুপ করে তাকিয়ে আকাশ দেখে, কখনো একটা একটা করে তারা গোনে, কখনো উড়ে যাওয়া বাদুড়ের ডানার দিকে চেয়ে থাকে একটানা। মাঝে মাঝে দূর আকাশ দিয়ে ছুটে যাওয়া জেট প্লেনের দেখা পাওয়া যায়। মনে হয় যেন আকাশের বুকে কোনো অভিযানে চলেছে প্লেনটা, ছুটে যাচ্ছে তারা থেকে তারায়। এখানে বসে থাকতে থাকতে মায়ের কথা মনে পড়ে রনির। মাকে শেষ দেখেছিল 6 মাস আগে। মাঝে মাঝে অন্য সব ব্যথার মতো মাকে মনে পড়াটা বেড়ে ওঠে। কেবল অন্য ব্যথাগুলোর কথা বাবাকে বলা যায়। এই মন কেমনটা লুকিয়ে রাখে রনি। ও জানে এই ব্যথাটার কোনো মলম নেই বাবার কাছে। বাবা অবশ্য ওকে মায়ের অভাব বুঝতে দেয় না। ইদানিং তো আরোই চোখের বাইরে করতে চায় না। কেবল এই সন্ধ্যের সময়টুকু ওকে একা থাকতে দেয়, ভাবতে দেয়। বাবা জানে এই সময়টা ও মায়ের কথা ভাবে। এইসব কথা ভাবতে ভাবতেই অন্যমনস্ক হয়ে গেছিল রানী। হঠাৎ খেয়াল হয় অনেকক্ষণ ধরে একটা শব্দ হচ্ছে পেছনে। চমকে আশেপাশে তাকায়। মনে হয় একটা ভারী ধাতব কিছুকে ছাদের মেঝের ওপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে কেউ। অন্ধকারে ভরে আছে ছাদটা। হুইল চেয়ারটা ঘুরিয়ে সেদিকে তাকায় রনি। কে? উল্টো দিক থেকে কোনো আওয়াজ আসে না, যেন ঘুরে তাকাতেই থেমে গেছে আওয়াজটা। মনের ভুল ভেবে মুখ ঘুরিয়ে আবার উল্টো দিকে ফিরতে যাচ্ছিল রনি, এমন সময় একটা মৃদু শব্দ তার কানে আসে। খুব নিচু স্বরে একটা সুর ভাজছে কেউ, মেয়েলি গলা, প্রায় হাওয়ার শব্দের সঙ্গে মিশে আছে। চারপাশে এত নিস্তব্ধ না হলে শোনাই যেত না। একটা শিরশিরানি ভয়ে রনির পা বেয়ে উপর দিকে উঠতে থাকে। কেউ একটা আছে ছাদে, কেউ অন্ধকার থেকে লক্ষ্য রাখছে ওর ওপর। সেই তাহলে ধাতব কিছু টেনে নিয়ে যাচ্ছিল ছাদ দিয়ে। চিৎকার করতে গিয়েও চিৎকার করতে পারে না রনি। বুঝতে পারে ভয়ে আর উত্তেজনায় ওর শরীর কাজ করা বন্ধ করতে শুরু করেছে। একটা অস্থির হাওয়া ছুটোছুটি করতে শুরু করেছে ছাদময়। কার যেন গন্ধ মিশে আছে তাতে। চোখটা সেদিক থেকে নামিয়ে নিতে যাচ্ছিল রনি। মেঝের দিকে তাকাতেই ওর হৃৎপিণ্ড থমকে যায়। বাইরের আলো ক্ষীণ হয়ে এসে ছাদের মেঝেতে পড়েছিল এতক্ষণ। তাতে ও নিজের শরীরের আউটলাইন আবছা দেখতে পাচ্ছিল। এখন মাটির দিকে তাকাতে বুঝতে পারল সেই ছায়াটা পাল্টে গেছে।
সেখানে এখন ওর বদলে একটা পূর্ণাঙ্গ মানুষের ছায়া, অর্থাৎ ওর পেছনেই এসে দাঁড়িয়েছে কেউ। তার ক্ষীণ নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে রনি, সেই সঙ্গে পুরনো সুরটা। থেমে থেমে একটা পরিচিত কবিতা আবৃত্তি করছে মানুষটা। রনি বুঝতে পারে পায়ের সঙ্গে সঙ্গে গোটা শরীর ওর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। হুইল চেয়ারের হাতলের ওপর ওর হাতটা অবশ হয়ে পড়ে আছে, চাইলেও নড়াতে পারবে না। ছায়াটার দিকে চেয়ে রনি দেখে এতক্ষণে দাঁড়িয়ে থাকা লোকটার হাত উপরের দিকে উঠে এসেছে। হাতে ধরা একটা মোটা ব্যাট জাতীয় কিছু। রনির মাথার ঠিক পেছন বরাবর হিংস্র সাপদের মতো অপেক্ষা করছে সেটা। ধীরে ধীরে সেটা নেমে আসতে থাকে ওর মাথার উপর, আর মাত্র কয়েক সেকেন্ড কি হয়েছে রনি? কি 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 হয়েছে? আমার পেছনে কেউ একটা দাঁড়িয়ে আছে বাবা। তোর পেছনে? কই কেউ নেই তোর পেছনে? আরে শুধু শুধু ভয় পাচ্ছিস? না না, আমি দেখেছি একটা লোক, একটা মেয়ে। লোক না মেয়ে? লোক, কিন্তু কিন্তু গলাটা বুড়িদের মতো। বলছিল। কি বলছিল? ওই ওই কবিতাটা, আয় তোর মুন্ডুটা দেখি, ওইটা। কবিতাটা নিয়ে বড্ড ভাবছিস বোধ হয় তুই। না রে, না, আমি সত্যি বলছি বাবা। লোকটা স্বপ্নময় কিছু উত্তর দিতে যাচ্ছিল, তার আগেই ওর পকেটে ফোনটা বেজে ওঠে। নাম্বারটা দেখে ওর ভুরু কুঁচকে যায়। বকুল ফোন করছে, কিন্তু কেন? রনিকে নিয়ে দু কথা শোনানোর না থাকলে সচরাচর তো সে ফোন করে না। কয়েক সেকেন্ড সেদিকে চেয়ে থেকে ফোনটা রিসিভ করে স্বপ্নময়। হ্যাঁ বলো। রনিকে তোমার কাছে রেখে আসাই উচিত হয়নি। মানে? বাচ্চা কাচ্চা যখন মানুষ করতে পারবে না তখন দায়িত্ব নিয়েছিলে কেন? তার থেকে আমার কাছে থাকলে অন্তত। আরে বলতে চাইছোটা কি? উল্টো পাল্টা গল্প বলে ভয় দেখিয়েছো রনিকে। দুদিন হলো ছেলেটা দুঃস্বপ্ন দেখছে, ওর মনে হচ্ছে কেউ ওর উপরে নজর রাখছে। ছেলের খবর কতটা রাখো তুমি? তোমাকে ও বলেছে এসব? সেটা তোমার না জানলেও চলবে। দেখো, যদি একান্তই ওকে সামলাতে না পারো। আমরা বাপ বেটা সামলে নেব, তোমাকে এত মাথা ঘামাতে হবে না। এত অ্যারোগেন্স তোমার আসে কি করে? নেহাত ও তোমার কাছে থাকতে চেয়েছিল, তাই কাস্টাডি ছেড়ে দিয়েছি। না হলে ঠিক আছে, রাখছি এখন। পারলে একটু ভালো রাখার চেষ্টা করো ওকে প্লিজ। এমনিও তো ছেলেটা আর বেশি দিন। কথা শেষ হওয়ার আগেই ফোনটা কেটে দেয় স্বপ্নময়। রনি এখনো অন্ধকারের মধ্যে কি যেন খোঁজার চেষ্টা করছে। ওর সামনে গিয়ে ছাদের মেঝেতেই বসে পড়ে সে। হ্যাঁ রে, হ্যাঁ রনি, বলছি আমি বাবা হিসেবে কেমন বলতো? আমি তো অন্য বাবা দেখিনি, তাই বলতে পারবো না। মাকে তো দেখেছিস, মায়ের কাছে থাকতে ইচ্ছে করে না তো? মাঝে মাঝে করে। তখন কি করিস? আর একটু বেশি করে তোমার কাছে থাকি। স্বপ্নময় ছেলের একটা হাত নিজের হাতে তুলে নেয়, তারপর দূর আকাশের দিকে চেয়ে থাকে দুজনে। হালকা হালকা মেঘের ছেঁড়া চাদরের চাঁদটা অর্ধেক ঢাকা পড়ে গেছে। শাসি দেওয়া জানলা দিয়ে যেন উঁকি মেরে দেখতে চাইছে সে। আজ খুব ভয় পেয়ে গিয়েছিলি না রে? পা দুটো ঠিক থাকলে এত ভয় পেতাম না জানো। এক দৌড় একেবারে। দৌড়তে পারিস আর নাই বা পারিস, বাবা থাকতে কেউ ক্ষতি করতে পারবে না তোর, সে যেই হোক। কথাটা বলে একটু থমকায় স্বপ্নময়। সে জানে অন্য যাই থাক না কেন, যে বিশেষ আততাই এক পা করে এগিয়ে আসছে রনির দিকে, তাকে তার বাবাও আটকাতে পারবে না। সময় হলে সামনে থেকেই হিঁচড়ে টেনে নিয়ে যাবে সে রনিকে। নিচে যাবি? চল। হ্যাঁ চলো। দু পা এগোতে গিয়েও থেমে যায় স্বপ্নময়। ওর পায়ে কি যেন একটা ঠেকে,
নিচু হয়ে জিনিসটা দেখতেই ওর বুকের ভেতরটা কেঁপে ওঠে। একটা পুরনো লোহার খিল। আগে নিচের দরজা আটকানো হতো এই খিল দিয়ে। বছর খানেক হলো আর কাজে না লাগায় ছাদের এক কোণে পড়ে থাকে নোংরার মধ্যে। কিন্তু সেটা ছাদের মাঝখানে এলো কি করে? এটা তুই এনেছিস এখানে? আমি কেন আনবো? তাহলে খিলটা হাতে নিয়ে কিছুক্ষণ থম মেরে সেদিকে চেয়ে থাকে স্বপ্নময়। চাঁদের হালকা আলো প্রতিফলিত হচ্ছে তার উপরে, ধার বরাবর চকচক করছে। এতটা চকচকে থাকার তো কথা নয়। সেটা ছাদের এক কোণে সরিয়ে রেখে ছেলেকে কোলে নিয়ে নিচে নেমে আসে স্বপ্নময়। কাগজটা ইন্দ্রনীল ঘোষালের সামনে ফেলে একটা বিশেষ জায়গায় আঙুল দিয়ে দেখালো স্বপ্নময়। এই দেখ, এইটুকুনি খবরই মোটামুটি জানা যাচ্ছে, এর থেকে বেশি কিছু আর লেখেনি। পুরনো জেরক্স করা কাগজটা মুখের সামনে এনে ভালো করে পড়ে দেখে নেয় ইন্দ্রনীল। 30 বছর আগের একটা খুনের খবর। ব্যাংক কর্মী নির্মল মুখার্জি নিজের 10 বছরের ছেলেকে প্রথমে ঘাড় ঘুরিয়ে তারপর ভোঁতা কিছু দিয়ে মাথায় বাড়ি মেরে খুন করেন। খুনটা যে তিনিই করেছেন সেটা প্রথমে ভদ্রলোক স্বীকার করেননি। তার নিজের জবানবন্দি অনুযায়ী দরজার বাইরে থেকে একটা বিড়বিড় করে আবৃত্তির শব্দ শুনতে পান তিনি। ঘরে ঢুকে দেখেন ছেলে মৃত। পরে অবশ্য সত্যি কথা স্বীকার করেন। ব্যাস এইটুকুই। খবরটা এতই ছোট করে লেখা যে নামধাম ছাড়া তাদের সম্পর্কে আর কিছুই জানা যায় না। খবরের ওপর মোটামুটি একরকম চোখ বুলিয়ে মুখ তোলে ইন্দ্রনীল। সুকুমার রায়ের কবিতার সঙ্গে খুনের ব্লেন্ডিংটা অড সন্দেহ নেই, কিন্তু তার জন্য এত সকালে হঠাৎ আমার কাছে? বাবার জবানবন্দিটা ইন্টারেস্টিং না? নো ডাউট। পুরো খবরটা পড়ে তোর মনে হলো লোকটা খুন করেছে? না করার তো কারণ দেখছি না। আচ্ছা, ধরে নিলাম বাবাই করেছে। কেন করেছে? আমি কারণটা গেস কর। ধর কিছু একটা রাগের মাথায় মেরে ফেলেছে। ইন্টেনশনাল মার্ডার নয় হয়তো। বেশ, তাই নয় হলো রাগের মাথায়, মানে হিট অফ দ্য মোমেন্টে দুম করে মেরে দিল। তারপর কি হওয়ার কথা? রিয়েলাইজ করবে যে নিজের ছেলেকে খুন করে ফেলেছে। এক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। প্রথমে ঘাড় মটকানো হয়েছে, তারপর মাথায় বেশ কয়েকটা বাড়ি মারা হয়েছে। এই খুন হিট অফ দ্য মোমেন্টে আদরের কাউকে মেরে ফেলা নয়, প্রতিহিংসামূলক। বাবার নিজের ছেলের প্রতি কি প্রতিহিংসা থাকতে পারে? আমার জানি না কেন মনে হচ্ছে লোকটা আদৌ ছেলেকে খুন করেনি। সিরিয়াল কিলার গোছের কিছু। কিন্তু এই তো লেখা আছে পুলিশ ফোর্সড এন্ট্রির কোনো চিহ্ন পায়নি। সিরিয়াল কিলারের আইডিয়া তারা সবার আগে খারিজ করে দিয়েছে। তাহলে জানলা দিয়ে দুপুরের আলো আসছে। ঘরের ভেতরে একটা বড় সাইজের আয়না রয়েছে। তাতে দুপুরের রোদ পড়ে ছিটকে যাচ্ছে ঘরময়। একদিকে টিভিতে একটা নিউজ চ্যানেল খোলা রয়েছে। তাতে কোনো সেলিব্রিটির বাড়িতে চুরির খবর চলছে। ইন্দ্রনীলের এই অফিসটা নতুন। আগে অফিসের বালাই ছিল না, ঘুরে ঘুরে কাজ করতে হতো। সাংবাদিকতার কাজ বছরখানিক সেই চক্করে থেকে ঘেন্না ধরে গেছিল। খামোখা কর্পোরেট বসের চরণামৃত খাওয়া দুবেলা। তার পয়সা কড়ির অভাব নেই, ভেবেছিল নিজের মতো কিছু একটা করবে। তাতে পয়সা আসুক না আসুক, অভিজ্ঞতাটা যেন কাজে লাগে। সেই ধান্দায় কয়েক বছর শখের থিয়েটার করার চেষ্টা করেছিল। তাতে মন বসেনি। কিছুদিন ফ্যা ফ্যা করে ঘুরে বেড়িয়ে আবার সাংবাদিকতা শুরু করবে কিনা ভাবছে, এমন সময় গোয়েন্দাগিরির ভূত চাপে মাথায়। সেই থেকে এই ইনভেস্টিগেশন এজেন্সিটা একরকম শখ করেই খোলা। তেমন খুব যে কেস আসে তা নয়। আজ সকালেই ফোন করেছিল স্বপ্নময়, ওর কলেজ জীবনের বন্ধু। ঠিক কেস নয়, তবে কি একটা দরকারে যেন ওর সঙ্গে দেখা করতে চায়। সব বুঝলাম, কিন্তু একটা আনরিলেটেড পুরনো খুন নিয়ে তুই এত মাথা ঘামাচ্ছিস কেন? সেটার জন্যই তো তোর কাছে আসা। সত্যি কথা বলতে ব্যাপারটা অন্য কাউকে আমার বলতে ভরসা হচ্ছে না। বেশ, বল।
কেবল মনে হচ্ছে এই কবিতাটা কি? মনে হচ্ছে এই ঘটনাটা আবার ঘটবে আমারই বাড়িতে। মনে হওয়ার কারণ? কেউ নজর রাখছে জানিস আমাদের ওপর। মানেটা বুঝিয়ে বলা মুশকিল। হয়তো আমাদেরই মনের ভুল। রনি মাঝে মাঝে বলে জানলা দিয়ে কে যেন ওর দিকে তাকিয়ে থাকে। আরে ও বাচ্চা ছেলে, মনে হতেই পারে। তার মধ্যে আবার তোর মতো একটা ঘোড়েলের কাছে মানুষ হচ্ছে, এর মধ্যে আশ্চর্যের কি আছে? ব্যাপারটা যদি শুধু ওর মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে তো আমি খাওয়াতাম না এতটা। কিন্তু কি? আমারও আজকাল কেমন যেন দেখ, যদি সত্যি কোনো খারাপ ইন্টেনশন নিয়ে কেউ তোদেরকে ফলো করে সেক্ষেত্রে আমি তোকে হেল্প করতে পারি, কিন্তু আমার মনে হচ্ছে তোর ব্যাপারটা সাইকোলজিক্যাল। কত কমাসে কম ট্রমা তো যায়নি তোদের ওপর দিয়ে। বকুলের সঙ্গে ডিভোর্সটা প্লাস রনির অসুখ সব মিলেমিশে। চেয়ার থেকে উঠে দাঁড়ায় স্বপ্নময়। খোলা জানলার দিকে এগিয়ে গিয়ে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে বাইরের দিকে। ধীর গলায় বলে, রনির শরীরের কন্ডিশনটা ভালো নয়, হাতেও জোর পাচ্ছে না ইদানিং। আমি ভাবছি। ইন্দ্রনীল উঠে ওর দিকে এগিয়ে আসে। ডাক্তার কি বলছে এখন? পরশু একটা টেস্ট আছে, পরদিন রিপোর্ট দেবে সেটার। ওটা না পেলে কিছু বলা যাচ্ছে না। তুই না ঠিকই বলেছিস, হয়তো কিছুই না, শুধু স্ট্রেসটা থেকেই বাড়াবাড়ি হয়ে। ফোনটা বেজে ওঠে স্বপ্নময়ের। সেটা হাতে নিয়ে দেখে বাড়ি থেকে ফোন আসছে। রনি করছে নিশ্চয়ই। ঘড়ি দেখে স্বপ্নময়। ওকে দেখাশোনা করে যে মেয়েটা, সে এখনো বাড়িতেই আছে। তবে দুপুরের দিকটা মাঝে মাঝেই টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে সে। হ্যাঁ বল রনি, একটু জোরে বল, ঠিক শুনতে পাচ্ছি না। আয় তোর মুন্ডুটা দেখি। রনি 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 আমাকে এক্ষুনি যেতে হবে। বিকেলের দিকটা বাড়ির সামনে পার্কে বেড়াতে আসেন বৃদ্ধ কৌশিকবাবু। পার্কের ভেতরে ঢুকেই বড় করে কয়েকটা নিঃশ্বাস নেন, তারপর কোনো দিকে না তাকিয়ে হন হন করে হাঁটতে থাকেন। এই 70 বছর বয়সেও পার্কের অন্যান্য কচিকাচাদের থেকে জোরে হাঁটতে পারেন তিনি। তবে শরীর পাকাপোক্ত থাকলেও বছরখানেক হলো স্মৃতিশক্তি কিছুটা ক্ষয়ে আসতে শুরু করেছে। সে নিয়ে খানিক মন খারাপও হয় মাঝে মাঝে। এতদিন চাকরির কত বাহারি অভিজ্ঞতা সব ঝাপসা হয়ে যাবে। তবে হাঁটা ছাড়াও এ পার্কে ঘুরতে আসার আরও একটা কারণ আছে তার। পার্কের লাগোয়া পুলিশ স্টেশন। ঘুরতে আসার পথে মাঝে মধ্যেই ছোকরা কিছু পুলিশ অফিসারের সঙ্গে দেখা হয়ে যায় তার। কৌশিক ব্যানার্জিকে দেখলেই একগাল হেসে মাথা ঝোঁকায় তারা। চোখে মুখে একটা সম্ভ্রম খেলে। সেটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে মন্দ লাগে না তার। যে 40 বছর পুলিশের সার্ভিস করেছেন তাতে এই একটি বস্তুই অফুরান কামিয়েছেন তিনি, সম্ভ্রম। আপনি কৌশিক ব্যানার্জি তো? হ্যাঁ বলুন। আমার নাম ইন্দ্রনীল ঘোষাল। 30 বছর আগের একটা কেসের ব্যাপারে একটু দরকার ছিল আমার। আপনি সাংবাদিক? আগে ওই রকম কিছু বলতে পারেন। বলতে পারি কি পারি না সেটা তোমার প্রশ্নেই বোঝা যাবে। কেস নাম্বার আছে? আগে তা আছে। আরে তা থানায় গিয়ে খোঁজ করো। তার চেষ্টা করেছিলাম, কিন্তু কেসটা এত ছোট করে লেখা আছে যে প্রায় কিছুই জানা যায় না। তাই ভাবলে 30 বছর পরে 70-এর বুড়োর মাথার ভেতরে একটু উঁকি মেরে দেখি। বুদ্ধি বলিহারি তোমাদের। আমাদের সময় সব নেলা খেপা সাংবাদিক হতো না। যাও যাও যাও। কথাটা বলে হাঁটার জোর বাড়াতে যাচ্ছিলেন বৃদ্ধ। ছেলেটার মুখের দিকে চোখ পড়তে থেমে যান। খানিকটা মায়া লাগে তার, ভারী মিষ্টি মুখটা। কি জানি দূর থেকে কত আশা নিয়ে এসেছে, কতই বা মাইনে হবে এদের, খুব একটা বেশি বলে তো মনে হয় না। তাছাড়া এই সুযোগে নিজের স্মৃতিশক্তিটাও একটু ঝালিয়ে নেওয়া যাবে। পার্কেরই একটা বেঞ্চে বসে পড়েন ভদ্রলোক। লাঠিটা পাশে রেখে মুখের ঘাম মুছে বলেন, হ্যাঁ বলো, কোন কেস? আগে আপনি এই কেসে স্পেশাল এসপি ছিলেন। নির্মল মুখার্জি বলে এক ভদ্রলোক তার একমাত্র ছেলেকে একটি বিশেষ কায়দায় খুন করেন। প্রথমে ঘাড় মোটকে। নির্মল মুখার্জি?
ওই মাথা ঘুরিয়ে ব্যাটের বাড়ি মেরে খুন, তাই তো? এক্স্যাক্টলি। ভারী বিশ্রী ব্যাপার। আমি আমার পুলিশ জীবনে কোনো বাপকে এমন করে খুন করতে দেখিনি। ইন্দ্রনীল পকেটের ভেতরে রাখা ফোনের রেকর্ডিং বাটনটা অন করে দেয়। আপনাদের কোনো সিরিয়াল কিলারের কথা মাথায় আসেনি? সেটাই সবার আগে মাথায় এসেছিল। ইনভেস্টিগেশন শুরু করার সময় আমরা একরকম নিশ্চিত ছিলাম যে বাইরে থেকে কোনো আততায়ী এসে কাজটা করেছে, কিন্তু সেটা অসম্ভব। বাড়ির দরজা জানলা ঘরের ভেতরে কোনো ফোর্সড এন্ট্রি ছিল না। সে রাতে ওই বাড়িতে বাইরে থেকে কেউ আসেনি। বাবা মা আর ছেলে ছাড়া আর কেউ ছিল না। কিন্তু নির্মল মুখার্জি নিজের ছেলেকে খুন করবেন কেন? সেটা আমরা বের করতে পারিনি। তবে ছেলেটা এমনিতেই অসুস্থ ছিল। অসুস্থ? কিরকম? হ্যাঁ, খুব ইন্টারেস্টিং ব্যাপার। ওই ছোটবেলায় একবার গাছ থেকে পড়ে গেছিল, মাথায় চোট লাগে, ঘিলুতে আঘাত লেগে কি সব বিগড়ে গেছিল মাথায়। তারপর থেকে মাঝে মধ্যেই ও একটু পাগলামি করত, বাড়ি থেকে পালিয়ে যেত, ভাঙচুর করত। দিনের পর দিন এসব আর কাহাতক সহ্য করা যায়। তাই হয়তো কোনোদিন রাগের মাথায় নির্মলবাবু। আর ওর মা? মায়ের বেশি ন্যাওটা ছিল ছেলেটা। মাও ভালোবাসত খুব। অবশ্য ভালোবাসবে নাই বা কেন, শান্তশিষ্ট হাওয়াগোবা ছেলে। পড়াশোনায় মন ছিল ভীষণ। আমি মনে হয়। আচ্ছা, নির্মল মুখার্জি তো জেলে, ছেলেটি মৃত। ওর স্ত্রী কোথায় আপনি জানেন? তা বলতে পারবো না। মহিলাকে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছিলাম, তেমন কিছুই বলতে পারেননি। এতটাই শোকাহত ছিলেন যে মুখ খোলানোই যায়নি। জেলে থাকাকালীন স্বামীকে দু একবার দেখতে এসেছিলেন, তারপর আর কোনো ট্রেস নেই। ভদ্রলোকের বয়ানে একটা কবিতার উল্লেখ ছিল, মনে আছে আপনার? ছিল? কি জানি। আরে, ফাঁসির দড়ি গলার সামনে ঝুললে অনেক গল্প কবিতাই বলে অপরাধীরা। আমরা ওসব অত মনে রাখি না। আচ্ছা, ধরুন আজ 30 বছর পরে কেউ ওই একই কায়দায় খুন করতে চায় একটা বাচ্চা ছেলেকে। এমন কি হতে পারে মিস্টার মুখার্জি কিংবা তার স্ত্রী সিরিয়াল কিলার হয়ে ফিরে এসে? কোন কাগজে সাংবাদিক বললে যেন? আগে অনলাইন পোর্টাল, ওই চটপটা নিউজ টাইপের। চটপটা? সেটা আবার কি? এই সত্যি করে বলো তো, তুমি আদৌ সাংবাদিক না শখের উপন্যাস লিখছো? 30 বছর পরে আবার সিরিয়াল কিলারের পিন্ডি পাকাতে চলছে এখানে? বিপদ বুঝে উঠে পড়ে ইন্দ্রনীল। ওর কাঁচুমাচু মুখটা এখন আগের থেকে কিছুটা উজ্জ্বল দেখাচ্ছে। অপরিচিত কৌতূহলের কয়েকটা রেখা খেলা করছে মুখময়। কিছু একটা ফুটে উঠতে গিয়েও উঠছে না। পকেটে হাত ঢুকিয়ে রেকর্ডিংটা বন্ধ করে দেয় সে। ভালো করে আবার শুনতে হবে পুরোটা। জানলার পাশটায় বসেই কখন যে ঘুমিয়ে পড়েছিল স্বপ্নময় তার খেয়াল নেই। মাঝরাতে ঘুমটা নিজে থেকেই ভেঙে গেল। বন্ধ কাঁচের পাল্লা স্পর্শ করে আছে মাথাটা। উঠে বসে ও। ইদানিং রাতে খুব একটা ভালো ঘুম হয় না স্বপ্নময়ের। মাথার ভেতরটা কেমন গুলিয়ে ওঠে বারবার। সারাক্ষণ মনে হয় আশেপাশে কি যেন ঘুরে বেড়াচ্ছে। এ বাড়ির সর্বত্র দৃষ্টি রেখে চলেছে। জানলার পাশে বসে সেসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েছিল এতক্ষণ। চোখ মুছে চারিদিকে ভালো করে তাকায় সে। নীলচে নাইট ল্যাম্পের আলোয় ঘরটা আবছা দেখা যায়। একটু দূরে বিছানার উপর উল্টো দিকে পাশ ফিরে শুয়ে আছে রনি। অঘরে ঘুমোচ্ছে। বাবা ঘুমিয়ে পড়েছে দেখে আর ডাকেনি। দেওয়ালে ঝুলন্ত রেডিয়াম ডায়ালের ঘড়িতে রাত 3টে বাজে। সোজা হয়ে উঠে দাঁড়ায় স্বপ্নময়। তারপর রনির ঠিক পাশটায় এসে শুয়ে পড়ে। বড় করে নিঃশ্বাস নেয়। বাঁদিকে তাকিয়ে একবার হাত রাখে ঘুমন্ত রনির পিঠে। হাতের স্পর্শে ঘুম ভেঙে যায় রনির। সেও হাত বাড়িয়ে বাবার হাতের ওপর হাত রাখে। খটকা লাগে স্বপ্নময়ের। রনির হাতটা ভাঁজ হয়ে ওর হাতের ওপর পড়ে আছে, কিন্তু যদিও উল্টো দিকে মুখ করে শুয়ে থাকে তাহলে কিছুতেই ভাঁজ করে ওর হাতে হাত রাখা সম্ভব নয়। ভালো করে সামনে তাকাতেই
ব্যাপারটা বুঝতে পারে স্বপ্নময়। রনি ওর উল্টো দিকে ফিরে নয়, ওর দিকে ফিরেই শুয়ে আছে। কেবল ওর মাথাটা ঘাড় ছেঁড়া পুতুলের মতো সম্পূর্ণ উল্টো দিকে ঘোরানো, এবং যন্ত্রের মতো একটু একটু করে সেটা ফিরছে স্বপ্নময়ের দিকে। ক্রমশ ছেলেটা সামনের দিকে মাথা ঘোরায়, কিন্তু মুখ কোথায়? রক্ত, চোখ, মুখ, নাক, দলা পাকিয়ে যাওয়া একটা মাংসপিণ্ড। সেই ঘেঁটে যাওয়া অদ্ভুত মুখে কেবল কয়েকটা দাঁতের সারি চিনে নেওয়া যায়। ভালো করে তাকালে বোঝা যায় সে দাঁতের সারি হাসছে। বাবা, আমার খুব ভয় করছে বাবা। কি হলো বাবা, কি হলো? খারাপ স্বপ্ন দেখেছো কেন? কি গো? তুই? আমি তো ঘুমিয়ে পড়েছিলাম বাবা। তোমার ডাকেই তো আমার মাথা তুমিও ভিটে হয়ে গেলে বাবা। বাপ ছেলেতে কি মিল বলো? আসলে আমার মাথাটা। বাবা, আমাকে একটু বাইরে ঘুরিয়ে আনবে? এত রাতে? ভালোই তো, কেউ দেখতে পাবে না যে আমি হাঁটতে পারি না। জামাটা গায়ে গলিয়ে ছেলেকে কোলে তুলে হুইল চেয়ারে বসিয়ে বাইরে নিয়ে আসে স্বপ্নময়। ওদের বাড়ির সামনের রাস্তাটা ফাঁকা পড়ে আছে। ঝিমঝিম করে একটা হাওয়া বইছে তার উপর দিয়ে। রাস্তার দুদিকে সার বাঁধা ফ্ল্যাট বাড়ি অন্ধকারের চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে আছে। রাস্তার একধার দিয়ে হুইল চেয়ার ঠেলতে ঠেলতে স্বপ্নময় বলে, ভাবছি এই বাড়িতে আর থাকবো না রে রনি। কেন? কিছু একটা গন্ডগোল হয়েছে এখানে। আমরা দুজনেই কেমন ভীতু হয়ে গেলাম। আমার খালি মনে হয় জানো, ওই দরজাটার পেছনে অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে। একটু আগেও মনে হচ্ছিল। তাই ঘর থেকে চলে এলি? এই হাওয়াটা ভালো লাগে আমার, ভয়টা কমে যায়। তোমার কমে না? স্বপ্নময় কিছু উত্তর দেয় না। হাতের মৃদু চাপে হুইল চেয়ারটা এগিয়ে নিয়ে যায় সামনের দিকে। আমি আর ভালো হব না, তাই না বাবা? কে বলেছে তোকে? আরে এই সপ্তাহের রিপোর্টটা তো এখনো আসেনি, ওটা এলে তারপর। মায়ের সঙ্গে এত ঝগড়া করো না তুমি। আগে আগে তিনজনে কত হাসাহাসি করতাম, মনে আছে? কি লাভ বলো তো? তোকে এত কথা কে ভাবতে বলেছে রে? হুম? আর তোর মাই থাকতে চাইনি আমাদের সঙ্গে। আমি কাউকে কোথাও যেতে বলিনি। আমি থাকতে একসঙ্গে দুজনে হাসতে, না থাকলে একসঙ্গে কেঁদো, তাহলেই হবে। থেমে যায় স্বপ্নময়। ছেলের সামনে এসে দাঁড়ায়। চোখের কোণে জল চিকচিক করছে ওর। মায়ের কাছে যাবি রনি? এক্ষুনি? রনি হাসে। ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে বলে, চলো ঘরে ফিরে যাই, আর এই হাওয়া ভালো লাগছে না। মাথা নামিয়ে আবার পেছনের দিকে সরে আসতে যাচ্ছিল স্বপ্নময়, কিন্তু থেমে যায়। দূরে একটা অন্ধকার গলির ঠিক বাইরেটায় একটা মানুষের অবয়ব যেন কখন এসে দাঁড়িয়েছে। একপাশে জ্বলতে থাকা স্ট্রিট ল্যাম্পের আলোটা এসে পড়েছে সেই অবয়বের মুখের উপর। লোকটার কপাল থেকে নাক অবধি ঢাকা একটা সাদাটে মুখোশ। কেবল ঘন কালো দুটো চোখ ফুটে আছে কোটর থেকে। লোকটার হাতে ধরা একটা লম্বা লোহার খিল, সেটা মাথার উপর তুলে ধরে যেন হাওয়াতেই চালিয়ে দেয় লোকটা। মুখে একটা হাসি ফুটে ওঠে তার। তারপর আঙুল তুলে ঠোঁটের সামনে রাখে, যেন ইশারায় চুপ করতে বলে স্বপ্নময়কে। ভয়ে পা দুটো জমে গেছিল স্বপ্নময়ের। মাথার ভেতর সাহস ফিরে আসতেই সেদিকে লক্ষ্য করে ছুটতে শুরু করে সে। মুহূর্তে যেন হাওয়ায় মিলিয়ে যায় মুখোশে ঢাকা অবয়বটা। রাতের কুয়াশা যেন গ্রাস করে নেয় তাকে। স্বপ্নময় থমকে দাঁড়ায়। কয়েক সেকেন্ড সেইভাবে দাঁড়িয়ে থেকে আবার ফিরে আসে রনির কাছে। কে ছিল বাবা? হ্যাঁ, কেউ না। তোর মতো আমিও অন্ধকারে
কাউকে দাঁড়িয়ে থাকতে দেখছি। দম বন্ধ করা অস্থিরতা চেপে ধরছিল ইন্দ্রনীলকে। এই কদিন আর তেমন যোগাযোগ করেনি স্বপ্নময়। সম্ভবত নিজের সমস্যার কিছু সমাধান যে ওর কাছে আছে সেটা আর বিশ্বাস করে না সে। সেদিন অমন হুট করে বাড়িতে ছুটে যাওয়ার পর ওকে একবার ফোন করেছিল ইন্দ্রনীল। বাড়িতে নাকি তেমন কিছুই ঘটেনি। আজ রনির টেস্টের রিপোর্ট আসার কথা, সেটার কি খবর হলো সেটা জানতে ফোন করেছিল একবার। স্বপ্নময় ফোন ধরেনি। এই কদিনে নির্মল মুখার্জির সঙ্গে দেখা করার চেষ্টা করেছে কয়েকবার ইন্দ্রনীল, কিন্তু উপায় করে উঠতে পারেনি। দু এক জায়গায় চিঠি লিখেছিল, তার উত্তর আসার তেমন সম্ভাবনা নেই বললেই চলে। স্বপ্নময়ের বাড়ির আশেপাশেও কয়েকবার ঘুরঘুর করেছে সে, সন্দেহজনক কিছুই চোখে পড়েনি। বাড়ির বেশ কয়েক জায়গায় একটা সার্ভেইলেন্স কোম্পানিকে দিয়ে সিসিটিভি ক্যামেরাও বসিয়েছিল স্বপ্নময়। তারাও জানিয়েছে অস্বাভাবিক কিছুই ধরা পড়েনি তাতে। সবটাই হয়তো বাপ ছেলের মনের ভুল, কিন্তু তাও কি যেন একটা ধাঁধা লেগে আছে ইন্দ্রনীল ঘোষালের মনে। ওর মন বলছে এই কেসের সবটা হ্যালুসিনেশন নয়। স্টাডি রুমে বসে একগাদা কাগজপত্রের মধ্যে নিজেকে পাগল পাগল লাগছিল ওর। শেষে মাথাটা একটু হালকা করতে ল্যাপটপটা খুলে বসে। ফেসবুকে গিয়ে উদ্দেশ্যহীনভাবে স্ক্রোল করতে থাকে। করতে গিয়ে নিজেই হেসে ফেলে। চটপটা নিউজের কয়েকটা উদ্ভট খবর ভাসছে স্ক্রিনে। খবরের নামটা দেখতেই মনে পড়ে গেল বুড়োর কথা। মনে পড়তেই একবার যেন ভুরু কুঁচকে গেল ইন্দ্রনীল ঘোষালের। সেদিন বেঞ্চ থেকে উঠে আসার সময় বারবার মনে হচ্ছিল কোথায় যেন একটা গন্ডগোল আছে বুড়োর কথায়। তারপর আর ভেবে দেখা হয়নি। ফোনটা বের করে রেকর্ডিংটা চালিয়ে টেবিলের ওপর মাথা রেখে চোখ বন্ধ করল ইন্দ্রনীল। এক টানা বলে চলেছেন বুড়ো, থেমে থেমে, ধীর অথচ ভরাট গলায়। ছোটবেলায় একবার গাছ থেকে পড়ে গেছিল, মাথায় চোট লাগে, খিলুতে আঘাত লেগে কি সব বিগড়ে গেছিল মাথায়। তারপর থেকে মাঝে মধ্যেই ও একটু পাগলামি করত, বাড়ি থেকে পালিয়ে যেত, ভাঙচুর করত। দিনের পর দিন এসব আর কাহাতর সহ্য করা যায়। তাই হয়তো কোনোদিন রাগের মাথায় নির্মলবাবু। হঠাৎ ইন্দ্রনীলের মাথাটা টেবিলের ওপর সোজা হয়ে গেল। আবার প্রথম থেকে চালিয়ে শুনল সমস্তটা। ছোটবেলায় একবার গাছ থেকে পড়ে গেছিল, তারপর আর একবার। হ্যাঁ, এতক্ষণে গন্ডগোলটা খেয়াল হয়েছে ওর। অদ্ভুত ব্যাপার, বুড়ো একটাই বাচ্চার ব্যাপারে যে ইনফরমেশন দিচ্ছেন সেগুলো এক আর একটার বিপরীত। মায়ের ন্যাওটা শান্তশিষ্ট ছেলে, অথচ ছেলেবেলায় গাছ থেকে পড়ে গেল। মাথায় চোট পেয়ে পাগলামি করা বিকারগ্রস্ত ছেলে, অথচ পড়াশোনায় ভীষণ ভালো। ঠিক যেন একই মানুষের দুটো সত্তা, অথবা অথবা উল্টোটা। এক ঝটকায় উঠে বসল ইন্দ্রনীল। ওর চোখের সামনে আলো ফুটতে শুরু করেছে। না, মনস্থির করার আগে একবার যাচাই করে দেখতেই হবে। দ্রুত ফোনটা নিয়ে একটা নাম্বার ডায়াল করে ইন্দ্রনীল। কয়েকবার রিং হতেই ওপাশ থেকে বৃদ্ধের গলা শোনা গেল। হ্যালো, ইন্দ্রনীল ঘোষাল বলছি স্যার। সেদিন পার্কে কথা হচ্ছিল আপনার সঙ্গে, মনে আছে? সেই চটপটা নিউজ। তুমি তো আচ্ছা তেঁদোর ছেলে। নির্মল মুখার্জির স্ত্রী তার দুই ছেলের মধ্যে কাকে বেশি ভালোবাসতেন? ছোটটিকে। বললাম তো সেদিন, বড়টি গাছ থেকে পড়ে, আরে সে পাগলাটি ছিল বলেই লোকের টোন টিটকিরি কেটে। বড় ছেলেটা এখন কোথায় আছে জানেন? সে মনে হয় একটা অনাথ আশ্রমে ট্রান্সফার হয়েছিল, সেটার নাম আমি ভুলে গেছি। তবে যতদূর মনে পড়ছে। অনাথ আশ্রমের নামটা লিখে নিয়ে ফোনটা রেখে দেয় ইন্দ্রনীল। গুগলে টাইপ করে ফোন নম্বর জোগাড় করা অসুবিধের কিছু হবে না। উৎসাহের আতিশয্যে টেবিলের ওপর চাপড় মারে সে। সেদিন মস্ত একটা ভুল করেছিল। কৌশিক ব্যানার্জির সঙ্গে কথা শুরু হবার সময় একমাত্র ছেলে কথাটা অজান্তেই বলে ফেলেছিল। বুড়ো বয়সের স্মৃতি কিছুটা থাকলেও সে স্মৃতির ওপর বিশ্বাস থাকে না। অবচেতনে যেটা সত্যি বলে জানতে পেরেছেন
তার বাইরে কিছু ভাবতেই পারেননি বৃদ্ধ। তার অবচেতন মন তাকে ভুলিয়ে দিয়েছিল যে নির্মল মুখার্জি তার স্ত্রী আর ছোট ছেলে ছাড়াও সেদিন বাড়িতে আরও একজন ছিল। ঘরে ঢুকে হাতের কাগজটা টেবিলের ওপর রাখে স্বপ্নময়। একগাল হাসে, তারপর এগিয়ে আসে রনির দিকে। ওটা কি গো? আমার রিপোর্ট? চিন্তার কিছু নেই, ঠিক আছে সব। রনির মুখে হাসি ফুটতে গিয়েও ফোটে না। আজ আজ দুপুরে একটা ফোন এসেছিল জানো? ফোন? কার? কি বলছে? ওই কবিতাটা, ওটা শুনলে আমার খুব ভয় করে জানো। দূর, ওটা একটা মামুলি কবিতা। আর আর ওই যন্ত্রটা? কোন যন্ত্র? ওই যে ফুটোস্কোপ। আমার কি মনে হয় জানিস, ফটোস্কোপটা না কোনো যন্ত্র নয়, একটা মানুষ। তাহলেও দেখ, কবিতাটার মানে কিন্তু মিলে যাচ্ছে। একটা মানুষ যেমন একটা ডাক্তারের মতো কাজ করে, কেবল তার চিকিৎসার ধরনটা আলাদা। তুমি কি বলছো আমি বুঝতে পারছি না বাবা। ডাক্তার বলছে তুই আর ঠিক হবি না, 6 মাসের মধ্যেই। রনি ঘুরে তাকায় ওর বাবার দিকে। দু চোখে সমস্ত অভিব্যক্তি উধাও হয়ে গেছে তার। বাবার শরীর বেয়ে ওর দৃষ্টি নেমে আসে হাতের দিকে। ও চমকে যায়। বাবার হাতের পাশে একটা মোটা লোহার খিল। একটা হাত ওর মাথায়, অন্য হাতটা সেই খিলের ওপর খুব ধীরে ধীরে বোলাচ্ছে স্বপ্নময়। হ্যালো, বকুল বিশ্বাস বলছেন? হ্যাঁ, কে বলুন তো? আপনার হাজব্যান্ড এখন? দেখুন, আমার হাজবেন্ডের সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। ওনাকে যোগাযোগ করতে চাইলে আপনি প্লিজ। ওনার ফোন বন্ধ। সেটা স্বাভাবিক নয়, রাত 1টা বাজে, ঘুমোচ্ছেন হয়তো। আপনি কাল সকালে করবেন। না, সেটা সম্ভব নয় ম্যাম। আমার মনে হচ্ছে আজ রাতেই উনি একটা অঘটন ঘটাতে যাচ্ছেন। পুলিশকে আমি জানিয়েছি, কিন্তু ওরা পৌঁছতে আর ওকে আপনার থেকে ভালো কেউ চেনে না। আপনি প্লিজ নিচে নেমে আসুন। মানে আপনি আমার বাড়ির নিচে? হ্যাঁ, গাড়িতে আছি, আপনি তাড়াতাড়ি আসুন। হোয়াট দ্য হেল? কে আপনি? উনি একটা হেল্পের জন্য আমার কাছে এসেছিলেন। আমি সব বলবো আপনাকে, কিন্তু প্লিজ আপনি এক্ষুনি বেরিয়ে পড়ুন। মিস বিশ্বাস, আপনার ছেলের ভীষণ বিপদ, যে কোনো মুহূর্তে। আর অপেক্ষা করে না বকুল। জানলা দিয়ে মুখ বাড়িয়ে গাড়িটা সত্যিই দেখতে পায়। ওর পায়ের তলায় যেন লাভা ঢেলে দিয়েছে কেউ। কোনো রকমে ফ্ল্যাটের তালাটা লাগিয়ে লিফটে নিচে নেমে বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িতে এসে বসে ও। কি হয়েছে রনির? এখনো কিছু হয়েছে কিনা জানি না, কিন্তু উই কান্ট টেক আ রিস্ক। আমি কিছুই বলছি। আপনার এক্স হাজব্যান্ড স্বপ্নময় ঘোষ যে অ্যাডপ্টেড চাইল্ড, সেটা আপনি জানতেন? হ্যাঁ, ও নিজেই বলেছিল আমাকে। 12 বছর বয়সে একটা অনাথ আশ্রম থেকে অ্যাডপ্ট করা হয়েছিল ওকে। 12 বছর মানে ততদিনে কিশোর বলাই যায়। ওর আগের মা বাবার কথা আপনার কাছে বলেনি কোনোদিন? না, ওর নাকি ওসব কিছু মনে ছিল না। কিন্তু আপনি কি বলতে চাইছেনটা কি আমাকে? ওর বাবা মার সঙ্গে আমার ছেলের কি সম্পর্ক? মিস্টার ঘোষের বায়োলজিক্যাল ফাদার নির্মল মুখার্জি। ভদ্রলোক আপাতত নিজের ছেলেকে মাথা ফাটিয়ে খুন করার দায়ে জেলে আছেন। নিজের ছেলেকে খুন করার দায়? মানে ওরা 2 ভাই? একজনের ডাকনাম পার্থ, অন্যজনের বাবান। আজ থেকে 30 বছর আগেকার কথা। পার্থ আর বাবান 2 ভাই, বয়সের পার্থক্য বছর খানেকের। ছোটবেলায় বড় ভাই বাবান একবার ছাদ থেকে পড়ে গেছিল, সেখান থেকে মাথায় চোট। কোনো রকমে মৃত্যুর দোরগোড়া থেকে সে ফিরে আসে। ডাক্তার বলেছিল অন্য কোনো সমস্যা না থাকলেও থেকে থেকে কিছু পাগলামি জেগে উঠতে পারে তার। বাবা মা অবশ্য কোনোদিন তেমন কিছু লক্ষ্য করেননি, অন্তত যে রাতের কথা বলতে চলেছি তার আগে অবধি।
এই মাথায় চোটের জন্যই কিনা জানি না, ছোট থেকে বাবান একটু বোকা শোকা গোছের। কোনো জিনিসই সহজে তার মাথায় ঢোকে না। বাড়ি ফেরার রাস্তা ভুলে যায়, নামতা ভুলে যায়, কখনো টাকার বান্ডিল রাস্তায় ফেলে দিয়ে চলে আসে। ফলে বাবা মা এমনকি পাড়ার লোকজনের কাছে পদে পদে অপমানিত, অপদস্থ হয় সে। দিনের পর দিন সেই অপমানের যন্ত্রণা তার অসুস্থ মাথার মধ্যে জমা হতে থাকে। অপরদিকে তারই ভাই পার্থ শান্তশিষ্ট, পড়াশোনায় তার জুড়ি নেই, বছর বছর আউটস্ট্যান্ডিং রেজাল্ট, মা বাবার আদরের ছেলে সে। এই সমস্তটা বাবানের মনের ভিতরের অন্ধকারটা আরো বাড়িয়ে তোলে। ভাইকে দেখ কি চমৎকার বুদ্ধি, আর তুই, কিংবা ওর মাথা এত পরিষ্কার, তোর মাথায় কি গোবর পোড়া? হ্যাঁ, দিনের পর দিন এই জমতে থাকা অপমানের বারুদের স্তূপের উপর আগুন পড়ে। মানসিক বিকারগ্রস্ত ছেলেটার মাথার ভিতরে কেউ ঢুকিয়ে দেয়, ভাইয়ের মাথা খুলে দেখতে হবে ওর ভিতরে সত্যি এমন কি আছে যা ওর মাথায় নেই। তারপর একদিন রাতে সুযোগ বুঝে, মানে স্বপ্নময় ওর নিজের ভাইকে গাড় মোটকে তারপর ব্যাটের বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেয়। বাবা নির্মল মুখার্জি ঘরের ভেতরে ঢুকে সবই দেখতে পান। প্রথমে সমস্ত সত্যি বলতে শুরু করলেও শেষে ওইটুকু ছেলেকে বাঁচাতে তিনি দোষ নিজের ঘাড়ে নেন। তবে এই ঘটনার মূল দোষী বাবানও নয়, আসল দোষ ফুটোস্কোপের। সেটা কি? এই সমস্ত ঘটনার পরে একটা অরফেনেজে পাঠানো হয় বাবানকে। এত মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছে বলে দীর্ঘদিন তার মাথার চিকিৎসা চলে। সেখানকার সাইকায়াট্রিস্ট কিছুদিন পরেই বুঝতে পারেন সত্যিটা। ছোটবেলার আঘাত, ক্রমাগত অপমান, ক্ষোভ, প্রতিহিংসা বাবানের মাথার ভিতর একটা নতুন আইডেন্টিটির জন্ম দিয়েছে। ছোটবেলায় পড়া একটা ছোটদের কবিতা থেকে নেওয়া একটা শব্দ, ফুটোস্কোপ। আরে কিন্তু সেটা কি? কবিতা অনুযায়ী একটা যন্ত্র, যেটা দিয়ে মানুষের মাথাকে বিশ্লেষণ করে দেখা যায়। তবে এই ক্ষেত্রে সেটা যন্ত্র নয়, মানুষ। আপনার এক্স হাজব্যান্ডের দুটো পার্সোনালিটির একটা। কাজ সেই যন্ত্রটার মতোই। সে সময় সময় জেগে ওঠে। তার একমাত্র কাজ মানুষের মাথা ফাটিয়ে তার ভিতরটা বিশ্লেষণ করা। ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডারের ফলে এই সমস্ত ঘটনা আপনার স্বামী ভুলে যায়, কিন্তু ফুটোস্কোপ মনে রাখে এত বছর ধরে। কিন্তু আপনি হঠাৎ এসব কথা আমায় বলছেন কেন? কারণ সে আবার জেগে উঠেছে। তার এবারের ভিকটিম আপনার ছেলে রনি মিস বিশ্বাস। কিন্তু স্বপ্নময় নিজের ছেলেকে হিংসে করবে কেন? ও তো অসুস্থ। হিংসা নয়, ভেবে দেখুন মিস বিশ্বাস, রনির আসন্ন মৃত্যুটা স্বপ্নময়কে দিনরাত যন্ত্রণা দেয়। কিছুতেই সত্যিটা মানিয়ে নিতে পারে না সে। এই ইমোশনালি ভালনারেবল স্টেট তার ভিতরে অস্থিরতার জন্ম দেয়। পার্কিনসন্স মূলত সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, মাথার রোগ। কি এমন আছে রনির মাথার ভিতরে যে এতটা কষ্ট দিচ্ছে ওকে? মিস্টার ঘোষের অবচেতনে ফুটোস্কোপ আবার জেগে ওঠে। মাথা ফাটিয়ে দেখতেই হবে কিসের এত সমস্যা। এবার সে জেগে উঠেছে হিংসা থেকে নয়, বরঞ্চ সন্তান স্নেহ থেকে, ভালোবাসা থেকে। আর সেই ভালোবাসার উপর চরম আঘাতটা এসেছে আজ। ফলে ফুটোস্কোপ আজই আঘাত হানবে। মানে? আজ সন্ধ্যায় আপনার ছেলের ডিজিটির রিপোর্ট এসেছে, and he has few days left. ভয়ের কিছু নেই রে রানী। আমি শুধু তোর মাথার ভেতরটা দেখব। কিসের এত রোগ? আয় আয় আমার কাছে, আয় দেখি কোন ফাঁক দিয়ে মগজেতে ফুটো তোর কথা। আমার খুব ভয় করছে বাবা। তুমি এরকম করে। আমারও করে, খুব খুব ভয় করে। তোকে নিয়ে তুই ছাড়া আর কে আছে আমার, বল? তুইও যদি মরে যাস। কোলে করে রনিকে তুলে নিয়ে বিছানার ওপর বসিয়ে দেয় স্বপ্নময়। মুচকি হাসি হাসে, তারপর কয়েক সেকেন্ড ওর মুখের দিকে চেয়ে থেকে ভাঙা খিলটা হাতে তুলে নেয়। তুমি আমাকে মারবে বাবা? না না না, আমি তোকে না। রোগ রোগ রোগ, তোর মাথার ভেতরের রোগ এটা। আমি
আমি শুধু ওটাকে চোখ বন্ধ কর, তোর সব ব্যথা কমে যাবে রনি, বন্ধ কর। রনি চোখ বন্ধ করে না। ওর মাথার উপর তোলা খিলের দিক থেকে তার দৃষ্টি ঘুরে যায় দরজার দিকে। বিড়বিড় করে মৃদু স্বরে সে বলে, ওখানে ওখানে কে দাঁড়িয়ে আছে বাবা? দরজার পেছনের অন্ধকারে কেউ দাঁড়িয়ে নেই, কেউ না। বন্ধ কর, চোখ বন্ধ কর। ওই তো দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাচ্ছি তো। কে দাঁড়িয়ে আছে? আমার বাবা। ভয় দেখাচ্ছে না, খেয়াল রাখছে আমার। বাবা, বাবা। দুটো হাত সেই অন্ধকারের দিকে বাড়িয়ে দেয় রনি, যেন কোলে উঠতে চায়। অবাক হয়ে সেই জমাট অন্ধকারের দিকে চেয়ে থাকে স্বপ্নময়। রনি হাতের ওপর ভর দিয়ে বিছানা থেকে নেমে পড়ে। তারপর শিশুর মতো হামাগুড়ি দিয়ে এগিয়ে যায় সেই অন্ধকারের দিকে। চোখে ভয় নেই ওর। ও জানে ওর বাবা কোনো ক্ষতি হতে দেবে না, রক্ষা করবে ওকে। সেই বাবা যে এতদিন প্রাণ দিয়ে সাহস দিয়েছে ওকে, মায়ের অভাব অনুভব করতে দেয়নি। শত ঝড়ঝাপটার মধ্যেও ছোট পাখির মতো আগলে রেখেছে। অক্ষম পা দুটো ডানা ছেঁড়া দেবদূতের মতো মাটির ওপর টানতে টানতে দাঁতে দাঁত চেপে এগিয়ে যায় রনি। স্বপ্নময় খিল হাতে চেয়ে থাকে হামাগুড়ি দিতে থাকা ছেলেটার দিকে। অন্ধকারের সামনে গিয়ে মুখ তোলে রনি, কাতর চোখে তাকায় সেদিকে। কাকে যেন খুঁজছে সে। বিড়বিড় করে ডাকে, বাবা, বাবা, আমি জানি তুমি আছো, আমাকে বাঁচিয়ে নাও বাবা, 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 ও বাবা, শুনছো বাবা, ও বাবা, বাবা। কিছুক্ষণ সেদিকে অপলক চোখে চেয়ে থাকে স্বপ্নময়। খিলের ওপর ওর হাতের জোর আরো শক্ত হয়। মুহূর্তে সেটা নেমে আসে নিজের মাথার ওপর। গায়ের সমস্ত জোর একত্র করে নিজের মাথায় আঘাত করেছে স্বপ্নময়। পেছন ফিরে সেদিকে চেয়ে চিৎকার করে ওঠে রনি। স্বপ্নময় শরীরটা লুটিয়ে পড়ে মেঝেতে। মাথার পেছন থেকে বেরিয়ে আসা রক্তের স্রোত গাঢ় হতে থাকে। স্বপ্নময়, স্বপ্নময় দরজা খোলো, স্বপ্নময় প্লিজ দরজাটা খোলো। তুই যেটা ভাবছিস সেটা নয়, ওটা করিস না। আমি পাগল হয়ে যাচ্ছি, এরকম ভাবে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। দরজায় ধাক্কা পড়ে পরপর। করিস না। বাইরে থেকে মায়ের গলার চিৎকার শুনতে পায় রনি, সঙ্গে পুলিশের হাঁক ডাক। ক্রমশ সে ডাক ওর কানের ভেতর হারিয়ে যায়। মাথাটা নুয়ে পড়ে ওর বুকের ভেতর। পার্থ, পার্থ, দরজা খোল, দরজা খোল বাবা, পার্থ, দরজাটা খোল, দরজাটা খোল, পার্থ। 30 বছর আগে এমনই এক রাত হাতের ধাক্কায় ভিতর থেকে খুলে যায় দরজা। রক্তের গন্ধ ভেসে আসে নির্মল আর তন্দ্রিমা মুখার্জির নাকে। নিঃশ্বাস বন্ধ করে তারা ঘরের ভেতরে ঢোকেন। একদিকে মেঝের উপর পড়ে আছে তাদের ছোট ছেলে পার্থর দেহ, মাথাটা উল্টো দিকে ঘোরানো, মাথার পেছন দিকটা থ্যাঁতলানো, রক্ত বেরিয়ে মাটিতে মিশছে। দরজার ঠিক পাশেই বসে আছে বড় ছেলে বাবান, হাতে তার নিজেরই ব্যাট, তাতেও রক্ত লেগে। ধীরে ধীরে ব্যাটটা মাটির উপরে নামিয়ে রাখে সে। বাপ মায়ের দিকে চেয়ে ধীর গলায় বলে, দেখো বাবা, ওর মাথায় ওসব কিচ্ছু নেই, শুধু রক্ত আর রক্ত। কে করলো বলো তো এরকম? ওর মাথাটা এমন করে। তোকে তোকে জন্মের সময় মেরে ফেললাম না কেন? তোকে জন্মের সময় মেরে ফেললাম না কেন?
সজোরে লাথি খেয়ে ঘরের একদিকে ছিটকে পড়ে বাবান। মাথাটা সশব্দে ঠুকে যায় দেওয়ালে, গুলিয়ে ওঠে ভেতরটা। অসহায় চোখে ঘরের ভেতরটা দেখে বাবান। কোথাও কেউ নেই যে ওকে উত্তর দেবে, যে ওকে বোঝাবে। এই লোকগুলো শুধু মারিয়ে আর ঠাট্টা করে, অপমান করে। কোথা থেকে কি হয়ে গেল ও নিজেই বুঝতে পারছে না। ভাইটাও অমন করে পড়ে আছে, কোথাও কি কেউ নেই? অসহায়ের মতো ঘরের ভিতরে তাকায় বাবান। দরজার পেছনে অন্ধকার জমে আছে। সে অন্ধকারে কি দাঁড়িয়ে রয়েছে কেউ? অপমানে অপদস্থ হয়ে বিছানার ওপর আছড়ে পড়ে কাঁদতে কাঁদতে বাবাকে মাকে খুঁজেছে ওখানে। অসহায়ের মতো যাকে পেরেছে খুঁজেছে ওই অন্ধকারে, কিন্তু কাউকে পায়নি। তবে এখন সেদিকে তাকিয়ে থাকতে থাকতে একটা লোককে দেখতে পেল বাবান। একটা নাক অবধি মুখোশে ঢাকা লোক দাঁড়িয়ে আছে দরজার পেছনের অন্ধকারে। চোখ দুটো ঘন কালো, হাতে ভারী কি যেন একটা। লোকটা ঠোঁটের সামনে আঙুল এনে ইশারায় চুপ করতে বলল ওকে। বিড়বিড় করে একটা মজার কবিতা বলছে লোকটা। হাসি মুখে সেই অন্ধকারের দিকে এগিয়ে যায় ছেলেটা। আয় তোর মুন্ডুটা দেখি, আয় দেখি ফুটোস্কোপ দিয়ে, দেখি কত ভেজালের মিকি আছে তোর মগজের ঘিরে। কোন দিকে বুদ্ধিটা খোলে, কোন দিকে থেকে যায় চাপা, কতখানি ফসফস। সানডে সাসপেন্স অরিজিনালসে আজ শুনলেন শায়ক আমানের গল্প ফুটোস্কোপ। গল্প পাঠে এবং ফুটোস্কোপের কণ্ঠ দীপ, রনি মৌলিক ঘোষ, বকুল দেবী, ইন্দ্রনীল ভাদুরী, কৌশিক শঙ্করী প্রসাদ মিত্র, পার্থ অরুষ গাঙ্গুলি, বাবান বিহান নাথ, স্বপ্নময় সাক্ষ্য রায়। গল্পের সূত্রধার ও তন্দ্রিমার চরিত্রে আমি ইন্দ্রাণী। নির্মলের চরিত্রে এবং গল্পের ধ্বনি পরিকল্পনা রিচার্ড। পর্ব পরিচালনায় ইন্দ্রাণী এবং দীপ। পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস। কার্যনির্বাহী প্রযোজক অরুণিমা দে, সহযোগিতায় দীপক। সমগ্র পরিকল্পনা পরিচালনায় ইন্দ্রাণী। আন্তরিক ধন্যবাদ জানাই সত্যজিৎ সেন, মহুল স্টুডিওকে আর ডক্টর প্রপা গাঙ্গুলিকে আমাদের পাশে থাকার জন্য। শেষ হলো শায়ক আমানের গল্প ফুটোস্কোপ। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসবে সানডে সাসপেন্স।